আপনার প্রথম ভোট আপনার কণ্ঠ, সেই কণ্ঠই দেশ দশ ও নীতি নির্ধারণে কতটা প্রভাবশালী জানতে চাই, জানাতে চাই আপনাদেরও। দর্শক স্বাগত যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়াং ফ্যাক্টরে। এখানে পক্ষ নয়, নীতি কথা কয়, আছে সমাধানও। প্রতিটি মতামতের পাশে থাকবে তথ্য, আর প্রতিটি প্রশ্নের শেষে থাকবে বাস্তব পদক্ষেপ। সাথে আছি আমি আহমেদ রেজা। চার কোটিরও বেশি তরুণ ভোটার এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবক ও নির্ধারক। তাদের ভোটে নির্বাচিত হবে আগামীর প্রতিনিধি। কেমন প্রতিনিধি চান তারা, জানবো তাদেরই কণ্ঠে। এবং সেটি জানাতেই দর্শক আমাদের সাথে বেশ কয়েকজন তরুণ এবং প্রথমবারের মতো ভোটার যুক্ত রয়েছেন, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন দুজন সম্মানিত অতিথি, যাদের সাথে পরিচয়টা এখন খুব চমকিতভাবেই আপনাদেরকে করাতে চাই। দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন রুকাইয়া জাহান চমক, অভিনেত্রী ও সাংস্কৃতিক এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। স্বাগত আপনাকে ইয়াং ফ্যাক্টরে। ভালো আছেন নিশ্চয়ই? খুব ভালো। জি, আপনাকে পেয়েও ভালো আছি আমরা সবাই, এবং কারণ আমাদের অনেক প্রশ্ন আছে আপনাদের কাছে, আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু বুঝতে চাই। আমাদের সাথে দর্শক যুক্ত রয়েছেন খৈয়াম শানুর সন্ধি, সঙ্গীত পরিচালক এবং একই সাথে সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট। স্বাগত আপনাকে আমাদের ইয়াং ফ্যাক্টরে। নিশ্চয়ই ভালো আছেন? খুব ভালো, একদমই খুব ভালো। এবং একটা কথা বলতে চাই যে আমাদের এই আয়োজনে যারা মূল জায়গা দখল করে থাকেন সেই তরুণরা, প্রথম ভোটাররা, তাদের বিশাল একটা অংশ কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্তে ভোট দিবেন, এবং এটা নিয়ে তাদের মধ্যে দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে। আমি তাদের সাথে একটু আপনাদেরকে এই মুহূর্তে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন ফাহমিদা আক্তার, যিনি শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। আমাদের সাথে যুক্ত রয়েছেন শাওন বড়ুয়া, শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের সাথে যুক্ত রয়েছেন নূরে জারিন সাবা ঐশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। আমাদের সাথে যুক্ত রয়েছেন কারিমা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের শিক্ষার্থী তিনি। এবং একসাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ সিয়াম শিকদার, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তিনি। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন সাবিকুন নাহার মারজান, তিনি সাস্টের শিক্ষার্থী। আপনাদের সবাইকে স্বাগত। এবং আপনাদের কাছে আমাদের মূল প্রশ্নগুলো থাকবে। আপনারা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, কেমন এক্সাইটমেন্ট লাগছে, এবং এই ভোটদানের মাধ্যমে আসলে কি বদলটা করতে চান? যখন আমি প্রশ্নটা করি তখন প্রসঙ্গটা হচ্ছে 56,000 বর্গমাইলের বাংলাদেশ, তখন প্রসঙ্গটা হচ্ছে লাল সবুজের বাংলাদেশ, যে বাংলাদেশটা আসলে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, তাদের শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। সেই বাংলাদেশটা বিনির্মাণে আপনারা কোন ধরনের পরিবর্তন চান, বদলটা চান আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রথমবারের মতো? আমি মার্জান, আপনাকে দিয়ে শুরুটা করছি। আমি বলতে গেলে এই তো ফার্স্ট আমার ভোট, তো আসলে একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমি পড়াশোনা করছি সিলেটে, বাট আমার আসন হচ্ছে ঝালকাঠি 2 আসন। তো আমি সিলেট থেকে এখন ঝালকাঠি যাব, ভোট দেওয়ার জন্যই যাব, যেহেতু আমার ভার্সিটি অফ দিচ্ছে। তো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, মনে হচ্ছে যে সে গুজে ভোট দিতে যাব ওই দিন, এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। কিন্তু আবার একটা শঙ্কাও কাজ করতেছে, যা আমরা তো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে আসলে কোন একটা দল আসার আগেই আমরা একটা জিনিস এক্সপেক্ট করে নিচ্ছি, আচ্ছা এই দল ক্ষমতায় আসলে আমাদের হয়তো এইভাবে জীবন ধারণ করতে হবে, আমাদের লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে। অলরেডি আমরা নিজেদের মধ্যে একটা ওয়ে আমরা চিন্তা করে নিচ্ছি। তো আসলে এই বিষয়টা অ্যাজ এ অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট আমি আসলে ফুকোর যে গভর্নমেন্টালিটি জিনিসটা দিয়ে আমি আসলে এটা এইভাবে দেখছি যে আসলে মানুষ কিভাবে আর কি জিনিসটা মেনটেন করতেছে। অ্যান্ড আমার যেটুকু ইচ্ছা, যে আমার মনে হয় যে অ্যাজ এ তরুণ হিসেবে আমার মনে হয় যে যারাই আসুক তারা আসলে তরুণদেরকে যেন মানে মার্জিনালাইজ না করে। অনেক সময় দেখা যায় যে তরুণরাই মেইন স্ট্রিম থেকে বাদ পড়ে যায়, অনেক কিছুতেই দেখা যায়। সো ওই ক্ষেত্রে আসলে এটা যে তরুণদেরকে যতটা সম্ভব যেন কাজে যুক্ত করা যায়, তাদের কাছ থেকেই যেন ওই চিন্তাটা আসে। কোথায় যুক্ত করবেন ওনাদেরকে? তরুণদের অন্তর্ভুক্তিটা কোথায় হলে আপনাদের জন্য ভালো হয় বা দেশ পরিচালনায় ভালো হয়? যেমন আমরা যদি বলতে পারি যে একদম স্থানীয় পর্যায় থেকে যদি তরুণদেরকে এভাবে যুক্ত করা যায়, যে কোনো কাজে, যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে বা এই ধরনের, বা আপনি যেভাবে বলতে পারেন যে ক্যাম্পেইনগুলোতে যেভাবে যদি তরুণদেরকে ওইভাবেই আকৃষ্ট করার মতো করে তারা ক্যাম্পেইন করে, তো ওই ক্ষেত্রে আসলে দেখা যায় যে তরুণরা আরো বেশি তাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করবে। সিয়াম, আপনার কাছ থেকে শুনতে চাই, কি বদলটা করতে চান দেশের জন্য, মানুষের জন্য? আমি সিয়াম শিকদার, আমি বরিশাল 3 আসনের ভোটার। সো আমার যে চিন্তা ভাবনা নির্বাচন নিয়ে এবং কি পরিবর্তন দেখতে চাই সেটা নিয়ে যদি আসি, প্রথমে আমার দেশের যে ল অ্যান্ড অর্ডার, সেটা নিয়ে আমি এখন পর্যন্ত শঙ্কাহীন।
আমি আশা করছি নির্বাচনের পরে হয়তো এর পরিবর্তন হবে, কিন্তু আমি আসলে সন্দিহান একই সাথে। আর অ্যাজ আ স্টুডেন্ট অফ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জি, জি। আমার পার্সপেক্টিভটা সবসময় একটু ফেমিনিস্ট লেন্সের। সো ওই জায়গা থেকে আমার একটা চিন্তার জায়গা হচ্ছে যে আসলে নারীরা, আমরা যাদেরকে আমাদের মায়েরা এবং বোনেরা বলছি, তারা আসলে নির্বাচন পরবর্তী সময় সেফ কিনা, বা তাদের যে সমান অংশগ্রহণটা, সেই নেতৃত্বটা থাকবে কিনা। আর অ্যাজ এ ইউথ হিসেবে আমাদেরকে শুধু টোকেন হিসেবে ব্যবহার না করে আমাদেরকে পলিসিতেও ইনক্লুড করা হবে কিনা, এটা আমার প্রশ্ন এবং একই সাথে আশা। থ্যাংক ইউ। জি, আমরাও সেই আশার এবং প্রত্যাশাটা রাখি যেটা আপনাদের ভালো হয়, কারণ আপনারা না অনেকটা প্রভাবক। এবং একটি তথ্য নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ এতটাই বেশি যে 4,27,00,000 ভোটার হচ্ছে আমাদের তরুণরা। ফলে 12,77,00,000 যে মোট ভোটার, সেটার মধ্যে আপনাদের অংশগ্রহণ দুর্দান্ত রকমের। এবং আপনারাই যদি শুধুমাত্র কোনো একটা দলকে, একটা ব্যক্তিকে জিতিয়ে রাখতে পারেন আপনাদের কথা বলার জন্য, সেটাতে আসলে বদল আসলে সম্ভব। কারিমার কাছে সেই বদলটা কেমন, কি বদল করতে চায় কারিমা তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে? প্রথমবারের মতো ভোট, নিশ্চয়ই এক্সাইটমেন্টও কাজ করছে। জি জি, আমি খুবই এক্সাইটেড প্রথমবার ভোট দিব, কারণ এর আগে এভাবে ভোট দেওয়ার সুযোগ হয়নি। এবং এবারে যে ভোটটা আমরা দিচ্ছি, আমরা খুবই প্রত্যাশা নিয়ে দিচ্ছি। এবং আমরা এবার একটি ভোট দিচ্ছি না, 2টি ভোট দিচ্ছি, যার মধ্যে একটা হচ্ছে আমাদের Wow. গণভোট এবং একটা হচ্ছে আমাদের সংসদের যে ভোট। এক্স্যাক্টলি। এখন আমার প্রত্যাশাটা হচ্ছে খুবই স্পেসিফিক। আমি চাই যে আমার আসনের যে প্রার্থী আছেন, যিনি নির্বাচিত হবেন, তিনি যাতে তার জায়গাতে তার অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করতে পারেন জি। এবং তার রাজনীতিটা যাতে ইনক্লুসিভ হয়। কারণ এখনো পর্যন্ত আমি আমার এলাকায় দেখেছি যে আমাদের যে প্রার্থী আছেন, মানে একজন না অনেকজন আছেন, এবং কারো সঙ্গেই আমাদের যে গ্রামীণ মানুষ আছে তাদের সঙ্গে খুব একটা মেলামেশা নাই। এবং আমার বাড়িতে ভোট চাওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো প্রার্থী আসে নাই, বা মানে ওরকম ধরনের কোনো প্রচারণা দেখি নাই। তো আমার মনে হয় যে রাজনীতিতে যারা আসছেন, আমরা যাদেরকে নির্বাচিত করতে চাচ্ছি, তাদের আমাদের সঙ্গে বোঝাপড়ার বিষয়টা বা আমাদের সঙ্গে গ্যাপটা কমিয়ে নিয়ে আসাটা খুবই জরুরি, এবং তাদের জবাবদিহিতার জায়গাটাও স্বচ্ছ থাকা জরুরি। এবং এই জিনিসটা যাতে নিশ্চিত হয়, সেই কারণে আমি তাদেরকে ভোট দিব। বাকিটা কি হবে আমি আসলে জানি না। কেন করেন নাই, কেন দুর্নীতি করছেন, সব জিজ্ঞেস করবো ভোট দিয়ে দিয়ে, রাইট? অবশ্যই অবশ্যই একদমই করতে চাই। এবং আমরা বিশ্বাসও করি যে জনপ্রতিনিধি আমার কাছে, আমার ভোটে নির্বাচিত, তিনি আমার কাছে জবাবদিহিতা করবেন না তো কার কাছে করবেন? আমি তো তার মূল্যবান ভোটার। যদিও তারা বলেন যে সাধারণ ভোটার বা সাধারণ জনগণ, আমি এই শব্দটারই সবসময় বিরোধিতা করি। আমি বলি অসাধারণ জনগণ, অসাধারণ ভোটার। এবং সেই অসাধারণ ভোটার আমাদের মাঝে রয়েছেন ঐশী। আপনার কাছ থেকে শুনতে চাইবো, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, নিশ্চয়ই এক্সাইটেড, এবং কি বদলটা আপনিও করতে চান আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে? আসলে 24-এর পর এই ভোটটা আমাদের মুক্তির ভোট। একদম। অথরিটারিয়ান একটা জায়গা থেকে এখন ডেমোক্রেটিক একটা জায়গায় যাওয়ার একটা জার্নি এটা। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ভোটই খুবই মূল্যবান। কিন্তু প্রথমবার ভোট দিতে গিয়ে আমি যতটা না এক্সাইটেড, তার চেয়ে একটু বেশি উদ্বিগ্ন। কারণ এই গুরুত্বপূর্ণ ভোটটা, নির্বাচন কাকে করব, ভোটটা কাকে দেব, সেই ব্যাপারটা ডিসাইড করতে হচ্ছে যে কোন পার্টি একটু কম খারাপ, আচ্ছা। কোন দলের মানুষটা একটু কম খারাপ, এই এলিমিনেশন প্রসেসে। জি। অথবা এতদিন তো এই পার্টিকে ভোট দিয়ে দেখেছি, এখন অন্য পার্টিটাকে ভোট দিয়েই দেখি না কেমন হয়। ভোট তো আসলে এইভাবে আমার দেওয়ার কথা ছিল না। আমার তো আরেকটু এত গুরুত্বপূর্ণ বিষয়, আমি আমার রাষ্ট্রের শেয়ার হোল্ডার, সেই জায়গা থেকে ভোট দিয়ে তো শেষ হয়ে যায় না ব্যাপারটা, বরং মাত্র শুরু। এক্স্যাক্টলি। আমার কোন পার্টি বা কোন লিডার আমাকে নিশ্চিত করছে যে একটা ইউনিফাইড বাংলাদেশ, শুধুমাত্র বাঙালি না, বরং বাংলাদেশিদের কথা কারা বলছে, কারা তাদের রিলিজিয়াস ফেইথকে, পার্সোনাল ফেইথকে আর স্টেটের যে রেসপন্সিবিলিটিকে, এটাকে আলাদা করে দেখতে পারছে আনবায়াসড থেকে, সেটা আমার দেখার বিষয়। বাহ, দুর্দান্ত। এবং এই যে ইতিবাচক ভাবনাগুলো একত্রিত করেই এই যে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, অর্থাৎ পজিটিভ বাংলাদেশ, আমাদের জন্য বাংলাদেশ, সেটি সহজ হয়ে যায়। সহজ হওয়ার কথাটা শুনবো। শাওন বড়ুয়া, আপনার কাছ থেকে কি ভাবছেন এবারের ভোট নিয়ে, নির্বাচন নিয়ে? নিজের অংশগ্রহণটা কেমন করে ঘটাবেন? আমি চাই আমার ভোটটা যাতে
যেই খাতের উন্নয়নের জন্য চাই সেটা স্পেসিফিক্যালি হচ্ছে স্বাস্থ্য খাত। আমি আচ্ছা। 300 আসনের ভোটার। সেখানে লাস্ট ইন্টেরিয়ামের আসার আগ থেকে হচ্ছে একটা প্রায় 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হচ্ছে যে কি কার্যক্রম চলমান, এবং অনেকগুলো ইকুইপমেন্ট হচ্ছে যে কি তারা ফ্যাসিলিটেট করছে। বাট সামহাও তাদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব, যেই ইলেকট্রিসিটি অ্যান্ড দেন ওয়াসার সাথে তাদের কানেকশনের অভাবের কারণে এটা এখনো পর্যন্ত সেট আপ করতে পারে নাই। সো আমরা যখন তাদেরকে লাইবিলিটির জায়গা থেকে জিজ্ঞেস করলাম, আমাদের আরএমও এবং হচ্ছে যে কি যে সিভিল সার্জন অফিস ছিল, সো ওনার সাথে কথা বলার পর উনি বলতে চাচ্ছিল যে নেক্সট সরকার আসার পর হয়তো একটা সমাধান আসতে পারে। সো আমি আমার ভোটটা দিতে চাই যাতে এই স্বাস্থ্যখাতটা আর উন্নতি হয়। আপনারা জানেন যে যেহেতু বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল, সেখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হলে ডিরেক্টলি সিএমসি অথবা ঢাকা মেডিকেলের দিকে সুইচ করা হয়। সো তাকে যদি রেফার করা হয়, সে ইন ট্রানজিটের মধ্যে দেখা যায় অনেক রোগীর অসুস্থতা বেড়ে যায়। সো আমি চাই আমার ভোটের মাধ্যমে হচ্ছে এই স্বাস্থ্যখাতটা উন্নত। স্বাস্থ্য খাতের উন্নতি বা আপনার এলাকায় সেইটার জন্য প্রসারতা বাড়ে, সেটাই আপনার প্রত্যাশা, আপনার ভোটের মাধ্যমে সেটি আসলে নিশ্চিত করতে চান। ফাহমিদা কি বলছে? আমি আমার প্রথম ভোটার হিসেবে আমি চিন্তা করছি শিক্ষা নিয়ে। কারণ হলো আমরা যত দিন যাচ্ছে তত যেন ভয় বৃদ্ধি হচ্ছে যে আমি যখন গ্রাজুয়েশনটা কমপ্লিট করে ফেলবো আমি কোথায় গিয়ে পৌঁছাবো। আমি আমার প্রিভিয়াস যে জেনারেশনটা আছে আমি তাদেরকে দেখেছি, তারা শিক্ষা অর্জন করেছে, প্রপার ওয়েতে ভালো একটা রেজাল্ট নিয়ে তারা বের হয়েছে, কিন্তু স্টিল নাও তারা বেকার। কিন্তু এখন তারা যখন শিক্ষা শেষ করার পরে যখন কর্মসংস্থানের জন্য যাচ্ছে, তখন ওই মামা চাচা কাকা যারা ভিতরে আছে তাদেরই ভালো জায়গায় কোথাও জব হচ্ছে, যারা আসলে ট্যালেন্টেড তারা পাচ্ছে না। আমি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক, একজন ভালো প্রার্থী আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাক, আমি সেটাই প্রত্যাশা। ইনশাল্লাহ এমন একজন যোগ্য প্রার্থী আমরা পাবো, আশাবাদী আমি আমার ভোটে। এবং আপনাদের এই আশাগুলোই না আমাদেরকে বাঁচিয়ে রাখে। চমক শুনছিলেন আমি এই তরুণ ভোটারদের যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তাদের পার্সপেক্টিভগুলো আপনাদেরকে আর একবার একটু জানিয়ে রাখি। ওনারা চাচ্ছেন যে তরুণের অংশগ্রহণ হোক বিভিন্ন কার্যক্রমে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক হোক, জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। হতাশা আছে, কম খারাপ দল কিভাবে ভালো দল হতে পারে। আমি তখন এই কম খারাপ দল হিসেব না করে বেশি ভালো দল কোনটা আমি সেটা চিন্তা করতে চাই আমার ভোটাধিকারের মাধ্যমে। একই সাথে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং শিক্ষা খাতে আমি যে পড়াশোনাটা করলাম এটা যেন দেশের জন্য কাজে লাগাতে পারি। এই যখন অবস্থা, চমক আপনার কাছ থেকে আমি জানতে চাই ওনাদের চাওয়াগুলো খুব বেশি। যখন 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশের অপেক্ষা করছি, তাদের চাওয়াগুলো কি আসলে অনেক বেশি যে আমরা পূরণ করতে পারবো না? যারা জনপ্রতিনিধি হবেন তারা আসলে যদি এটা বেশি না হয় তাহলে কেমন করে সমাধানটা সম্ভব, আপনি যদি সেদিকে একটু জানাতেন আমাদের। যে হতে পারে তাদের আন্তরিকতাটা খুব দরকার, ওদের চাওয়াগুলো তো বেশি কিছু না। না, একদমই ভ্যালিড। তবে আমি জানি না মানে কিভাবে সম্ভব, তবে আমার কিছু আইডিয়া মাথায় আছে। যেমন আমি রিসেন্টলি তাসনিম জারাকেও দেখেছি এই ধরনের প্রমোশনটা করতে, যে ইলেকশনের সময় নির্বাচনী প্রচারণার জন্য প্রচুর পয়সা খরচ না করে যদি ধরেন আপনি হেঁটে চলে গেলেন কারো বাসায়, এটা আপনার 100 জন মানুষ ভাড়া করে সাথে নিয়ে যেতে হবে না। 100 জন মানুষ বা 500 জন মানুষ ভাড়া করতে আপনার যে টাকাটা খরচ হচ্ছে সেটা তো আপনার নির্বাচনের পরে উঠানোর জন্য আপনাকে দুর্নীতি করতে হচ্ছে কিংবা বিভিন্ন ধরনের টেন্ডারবাজি করতে হচ্ছে। সো এই সব টেন্ডারবাজি একদমই বন্ধ করে ফেলতে হবে। অ্যান্ড অলসো নির্বাচনী প্রচারণার জন্য ফার্স্ট থিং আমার মনে হয় যে শুধু অনেক বেশি পোস্টার লাগানো, শুধু মানুষকে দিয়ে শো অফ করা, এক জায়গায় গেলাম শো ডাউন করা একদমই দরকার নাই, যাতে আমাদের খরচটা কমায় নিয়ে আসা যায়। আর হচ্ছে এই যে তারা কথা বলছে, এই ধরনের প্রোগ্রামগুলো গভর্নমেন্টের কিছু লোকজন থাকা উচিত যে তারা দেখবে বসে বসে, টু ফিগার দিস আউট হোয়াট দে ওয়ান্ট অ্যাকচুয়ালি। এই প্রোগ্রাম হয়তো আমরা করে যাচ্ছি কিন্তু কেউ হয়তো দেখলই না, হতে পারে। মানে আমার মনে হয় গভর্নমেন্টের যেহেতু তারা 500 জন নিয়ে শোডাউন করতে পারে, তাহলে নিশ্চয়ই 1-2 জন লোক রাখতে পারে যারা এই ধরনের শোগুলো বসে বসে দেখবে, কিংবা আরও এরকম কোয়াইট শিওর আরও অনেক জায়গায় এই ধরনের শো হচ্ছে, এই ধরনের কথা হচ্ছে, পত্রিকা লেখালেখি হচ্ছে, কিংবা শুধু সোশ্যাল মিডিয়াতে অনেক ছেলেমেয়ে আছে যারা মোবাইল নিয়ে কথা বলতেছে যে আমি চাই দেশে এটা ঘটুক, আমি চাই এখানে ল এনফোর্সমেন্ট ঠিক থাকুক, আমি চাই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হোক, আমি চাই আমার স্বাস্থ্য ব্যবস্থা চেঞ্জ হোক। তো এই যে কথাগুলো বলতেছে, এই সোশ্যাল মিডিয়া স্ক্যানার রাখুক, এটা তো কোনো খুব কঠিন কাজ না। সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ নিউ বাংলাদেশ ওর আওয়ার ড্রিম অ্যাবাউট বাংলাদেশ, এইসব লিখে একটা ক্যাম্পেইন করেন। স্পেশালি আমার মনে হয় জায়গায় জায়গায় শুধু অনেক মানুষ না ঘুরে আপনি যদি নিজেও না পারেন আপনার প্রতিনিধি 2-1 জনকে পাঠান। আপনার ধরেন আমি পারছি না, আমি ধরে নিলাম আমি তারেক রহমান,
কিন্তু আমি সব জায়গায় সবার বাসায় যেতে পারতেছি না। তো আই ফর্ম আ পিপল, আমি যদি হতাম তাহলে আমি গ্রুপ অফ পিপল রেডি করতাম, তাকে পাঠাতাম প্রত্যেকটা বাসায় এবং তার কিচেন লিস্ট দিতে বলতাম আমাকে। তো সামারি করতাম সেই লিস্টগুলো, যে অ্যাটলিস্ট প্রায়োরিটি 100টা প্রায়োরিটি আনতাম আমি, যে আসলে কি চাচ্ছে এখানকার লোকজন। সো এটা একদম মানে হ্যান্ডি জিনিস। অ্যান্ড অলসো সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়াতে ইয়াংরা কি চাচ্ছে এই বিষয়ে কে কি বলতেছে, সোশ্যাল মিডিয়া স্ক্যানার, এখন অনেক ফেক জিনিস স্ক্যানার আসে, যে কারণ সবচেয়ে বড় ভয় বিষয় এআই এবার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। কদিন পর পর আমাদের পতিত সরকারের মানে কণ্ঠের বের হয়, ভয়েস রেকর্ড বের হয় কদিন পর পর। হ্যাঁ, এগুলো সব এআই। সো এগুলো তো আমরাই মাঝে মাঝে ধরতে পারি না যারা শিক্ষিত, যে তারা এটা একটা ভুয়া সেখানে যারা একটু বয়স্ক, যারা হয়তো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট না, তারা তো এটা শুনে বিভ্রান্ত হয়ে যেতে পারে যে কোনো সময়, যে কাউকে মানে ইম্পার্সোনেট করে আমরাই করতে পারি। চমক, আপনার এই জায়গাটা আমার একটা জানতে চাওয়া, আমরা আসলে 24-এর পরবর্তী সময়ে ঐশী যেমন বললো যে এটি একটি মুক্তির নির্বাচন, সেখানে একটু আমি বেশি গুরুত্ব দিতে চাই। কেন, আপনি একটা যে প্রসঙ্গতে কথা বলছিলেন যে অর্থ, প্রভাব, ক্ষমতার কাছে আমরা একটু জেনারেল লাইফ চাই, যেই জেনারেল লাইফটা আমাদের চাহিদার কথা তারা বলেছেন, যে একদম প্রত্যাশাটা আমাদের। ফলে এই অর্থ, প্রভাব, ক্ষমতার কাছে কি আমাদের সবসময় আমাদের চাহিদাগুলো কি বিকেন্দ্রীকরণ হয়ে যাবে, মানে হারিয়ে যাবে এরকম কিছু? এখন এই ক্যাপিটালিস্টিক সোসাইটিতে তো আমাদের এই পরিবর্তনটা কি আমরা সম্ভব করতে পারবো না? বাট আমরা যদি কনশাস হই, আসলে আমাদেরকে বুঝতে হবে আমাদের এডুকেশন সিস্টেমটা বানানোই হয়েছে এভাবে যে আমরা সার্টেন পিপলকে সার্ভ করবো সারা জীবন। ওই যে 90% সম্পত্তি যার কাছে, তাকেই আমরা সার্ভ করার জন্য আমরা দৌড়াবো, শুধু ওই 10% সম্পত্তির জন্য, চাকরির জন্য দৌড়াবো, এটা করবো। সো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আগে বুঝতে হবে আসলে প্রশ্নটা কোথায় করবো। যে জবাবদিহিতামূলক আমরা সিস্টেমটা চাই, রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি চাই, তো আমাকে আগে জানতে হবে প্রশ্নটা কি, আসলে প্রশ্নটা কি করব আমি তো ওইটা আমার রাইটসটা কি অ্যাকচুয়ালি। আমি কি ওই ক্যাপিটালিস্ট সোসাইটিকে সারা জীবন সার্ভ করে যাব? আমি কি শুধু লেখাপড়াটা করে ভালো চাকরি পেতে চাই, মামা খালাও চাচুকে ডেকে তার চাকরিটাই করতে চাই? কেন আমাকে বিসিএস ক্যাডারই হইতে হবে সবাইকে? কেনই আমাকে ডাক্তার হইতে হবে? কেনই আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে? ওয়াই ইউ আর নট রেসপেক্টিং আদার প্রফেশনস? ওয়াই ইউ আর নট রেসপেক্টিং স্মল বিজনেস? আমাদের মাইন্ডসেটেরও চেঞ্জের বিষয় আছে। ক্ষমতার কাছে সবসময় আমরা কেন নত হব? ওয়াই পাওয়ার কেন আমরা নত হব? মানে আই বিলিভ ইন সিম্পল লিভিং, হাই থট, মানে হাই থিঙ্কিং, সিম্পল লিভিং। অ্যাকচুয়ালি এটাতে যদি আসতে পারি, আমার মনে হয় আমাদের জীবনটাও সহজ হয়ে যাবে। একদমই তাই। সন্ধি, আপনার কাছে যেতে চাই, আমাদের তরুণরা তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি যিনি হওয়ার কথা থাকবেন, সেবক, তিনি আমাদের সেবক হবেন, যিনি জনপ্রতিনিধি হবেন, কিন্তু তিনি আসলে ওই যে চমকের কথা একটু ফিরতে চাই, তিনি আসলে ক্ষমতাবান হয়ে যান। তিনি আসলে ক্ষমতাটা নেন, দায়িত্বটা নেন না। আমরা যেই শব্দে থাকতে চাই যে দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, দেশের দায়িত্বকে নেবেন, তারা সবাই বলেন দেশের ক্ষমতায় কে আসছেন। হ্যাঁ, একটা জেনারেল পার্সপেক্টিভ কিন্তু আছেন, এবং সেখানে আমাদের তরুণরা তারা এমন করে ভাবতে চায়, এবং তারা, আপনি দেখেছেন তাদের বক্তব্যে হতাশাও আছে। আপনি এই সিচুয়েশনটাকে কিভাবে মূল্যায়ন করবেন তাদের চাহিদাগুলো নিয়ে, যে সেটি খুব বেশি কি অনেক বেশি চাওয়া? এটি তো আসলে দিন শেষে আমাদেরই চাওয়া, বাংলাদেশেরই চাওয়া। সবার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা আজকে ভোট নিয়ে কথা বলছো, যেটা আমরা পারিনি ভোট বলতে। আজকে একটা অনুষ্ঠান করছি যেটাকে ভোট নিয়ে কথা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি অন্তত এই ইলেকশনে আমার মরহুম মৃত কেউ আত্মীয়স্বজন ভোট দিয়ে যাবে না, একটা ভোট হবে। আমরা একটা ভোট নিয়ে কথা বলছি। তোমরা দেখো তোমরা কত একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছো। আমি কিন্তু 14তে ভোট দিইনি, 18তে ভোট দিইনি, 24-এ ভোট দিইনি, আমি তো 8-এই লাস্ট ভোট দিয়েছিলাম। তারপর আমি এখন এসে 26-এ ভোট দিব ঢাকা 8 আসনে। ইন্টারেস্টিংলি মানে আগে হয়তো হইছে, মানে ফার্স্ট টাইম স্ক্রিপ্টেড কোনো শো হচ্ছে না, মানে ইউ আর সেইং হোয়াটএভার ইউ ওয়ান্ট টু, দ্যাটস দ্য থিং। শো হয়তো আগে হইছে ভোট নিয়ে, probably that's scripted. I'm sorry. Thank you not giving us any script. কোনো সমস্যা নেই, আমি কাউকে কিছু বলিনি, দে আর ওপেন টু শেয়ার এনিথিং। তো দেখো আমি কোথায় এসে দাঁড়িয়ে আছি, আমি কত আশাবাদী, যে আমি কোন হতাশা থেকে কোথায় এসে দাঁড়িয়ে আছি, যে আজকে একটা নির্বাচন হচ্ছে। তো নির্বাচনে আসলে সব রকম মানুষকেই আসলে আমাদের সার্ভ দেখতে হবে, যে কার অনেক রকম মতবাদ থাকে। কেউ পাহাড়ি, কেউ তুমি বান্দরবনে আছো, কেউ কোনো একটা জায়গায় অন্য দল, অপছন্দের দলও হয়তো জিতে যেতে পারে। কিন্তু আমরা যে আমাদের ভোটাধিকারটা পাচ্ছি না, 1 নম্বর কথা এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। এখন ভোটাধিকার পেয়ে আমরা যাকে ভোট দিব সে আমাদের এলাকার দায়িত্ব নেবে, ক্ষমতা নেবে না, দায়িত্ব নেবে। সে দায়িত্ব নিয়ে সে আমাদেরকে সার্ভ করবে, যেটা ভাইয়া বলল। এখন মানে সে যে আমাদেরকে সার্ভ করবে, এটা আমাদের দেখতে হবে কার আসলে এই সদিচ্ছাটা আছে।
যার সদিচ্ছা আছে আমার মনে হয় আমি বুঝবো, কারণ আমাদের তো এখন চয়েস করার জন্য হয়তো ভালো কেউ নাই, বা আমার এখানে সবচেয়ে ভালো কিছু মন্দের মধ্যে আমার ভালো খুঁজে বের করতে হবে। কিন্তু আমি খুবই আশাবাদী, আমি অপটিমিস্টিক যে একটা সময় এটা পৌঁছাবে। কারণ একটা সময় যখন মানুষের এখন টিভি চ্যানেল, ফেসবুক এগুলো অনেক কিছু ছিল না, তো এখন কিন্তু কেউ যদি সেলফ রেসপেক্ট হারিয়ে তার কথা দেয়া কথা না রাখে, এক কথা বারবার বলে, যেমন একটা নেতাকে দেখলাম যে সে এক সময় যে দলকে সারাদিন গালাগালি করছিল এখন সেই দলের সাথে সে চলছে, বন্ধুত্বটা করছে, সেটা সে তাকে একটা হিপোক্রেট বানাচ্ছে না? আমরা কি সবাই বুঝতে পারছি না সে একটা হিপোক্রেট? সো আমরা হিপোক্রেটকে চুজ করবে কেউ? কখনোই করবে না। সো এই সোশ্যাল মিডিয়া, যে চমক আপু বললো যে সোশ্যাল মিডিয়ার কারণে বা টিভি চ্যানেল সব কিছুর কারণে হিপোক্রেটস খুব সহজে সামনে চলে আসে। সো আগের মতো আমি খুবই আশাবাদী যে আগের মতো বিচ্ছিরি পলিটিক্স হবে না। বিচ্ছিরি পলিটিক্সটা হবে না, যেখানে সুশৃঙ্খল পলিটিক্সের কথা বলছে। আমাদের জেনজিরা তো দুর্দান্তভাবে ভাবে, যদিও একটু অস্থির, কিন্তু এটা ছাড়া তারা কিন্তু দুর্দান্তভাবে ভাবতে পারে এবং তাদের ভিশনটা অনেক সুদূর প্রসারী। এবং সেখানে এসে আপনি যখন ভোটার হিসেবে শুনেন, আপনার কবরে কয়টা প্রশ্ন থাকতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়ে কি করবেন, কিংবা এরকম আরও জান্নাতের টিকিট পাবেন কি পাবেন না সেই নিশ্চয়তা কে দিবে। ওনাদের যে ভিশন এবং এই যে ক্যাম্পেইন, দুটার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান কি দেখেন সন্ধি? আমার মনে হয় যে মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু এরাই কিন্তু গত 15-20 বছর কিন্তু একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে বেড়ে উঠে এবার ভোট দিচ্ছে। এবং সেই 4.5 কোটি যে জেনজি ভোট দিচ্ছে তারা কিন্তু একটা খুবই বাজে শিক্ষা ব্যবস্থার উপর পড়াশোনা করে এসছে, এবং সেটা বাংলা মিডিয়াম পড়ুক, ইংলিশ অর মাদ্রাসাতে পড়ুক বা কাওমিতে পড়ুক। সো আমার মনে হয় যে তাদের অনেক কিছু ব্রেন ওয়াশ। এটা আসলে নেক্সট গভর্নমেন্টকে এসে আসলে আমাদের যখন যেমন দেশকে আমার বাংলাদেশে জন্মেছি, এদেশে আমি ট্যাক্স দিল, এই দেশে আমি নিঃশ্বাস নিই, এই দেশে আমাকে আমার মা যদি আইসিইউতে থাকে, আমি কি আমার মাকে ফেলে চলে যাবো? মা আইসিইউতে আছে না, আমার মা আইসিইউতে যখন থাকে তখন আমি অপেক্ষা করি মা আইসিইউ থেকে সুস্থ হবে, সিসিইউতে আসবে, আর একটু সুস্থ করবো, আমরা মাকে ওষুধ দিব, মাকে আমরা সুস্থ করে ভালো করব, তাই না? তো আমরা আসলে হাল ছাড়লে হবে না। আমাদের এখন নেক্সট গভর্নমেন্ট যে আসবে, প্রথম কাজ হচ্ছে স্বাস্থ্যর সাথে পাশাপাশি শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো, যেন আমাদের যেসব ব্রেন ওয়াশিং জিনিসপত্র ছিল বা যেগুলো খুবই বাজে ছিল, যেগুলো পড়ার দরকার নাই অযথা, এবং এগুলোকে নিয়ে কাজ করা এবং খুব স্মার্টলি কাজ করা, সেটা যে গভর্নমেন্টই আসুক। রাইট। চমকাপু কি এই জায়গাটাতে কোনো কিছু অ্যাড করতে চান, যে এখন ক্যাম্পেইনের ধরন আর তাদের ভিশন, তাদের চিন্তাভাবনা দুটোই সাংঘর্ষিক হয় না? যে তারা আচ্ছা, আপনি যেটা বলছিলেন ওইখানে আমার একটা বড় ধরনের কথা ছিল যে আমার কাছে মনে হয় ধর্মকে ইউজ করে যে কোনো কিছু করাটাই আমার কাছে, ধর্ম একটা জিনিসটা আমি বিশ্বাস করবো, এটা আমি পালন করবো, এটা আমি ধারণ করব, কিন্তু এটাকে অস্ত্র বানিয়ে আমি ব্যবসা করব, ধান্দা করব, দিস ইজ সামথিং, মানে ধর্মটাকে ম্যানিপুলেট না করাই ভালো। যুগে যুগে ধর্মকে ইউজ করে পৃথিবীতে মানুষজন এই ধরনের দাঙ্গা করেছে, মানুষকে বিভক্ত করেছে। ধর্ম আর চেতনা দুটো জিনিস, এই জিনিসটা, এই দুইটাকেই আমি চাই না হোক কোনোভাবেই। করেন আপনারা আপনার সলিড জায়গা থেকে করেন, আপনারা কি করতে পারতেছেন, মানুষের জন্য আপনি কি করতে পারতেছেন। ধর্ম এখন সাপোজ একটা অন্য ধর্মের মানুষ, সে কি এখন সেও তো হইতে পারে যে আপনার রাজনৈতিক এতই ভালো লাগছে সে আপনার সে ভোট দিতেই পারে, এমন হইতে পারে না? সো দরকার কি আমাদের, মানে আমার মনে হয় ধর্মকে বিক্রি করা উচিত না কোনো অবস্থাতেই। আর পলিটিক্যাল ক্যাম্পেইনের কথা যেটা বললাম, যে আমার মনে হয় শুধু শোডাউন না করে মানুষ যাক, একদম ডিরেক্ট যে তার প্রতিনিধি যে কথা বলুক, মানুষের সাথে তার সম্পর্কে জানুক, কি বলতে চায়, মানুষ কি চায়, এবং মানুষেরও পার্টিকুলারলি জানা উচিত আসলে সে কি চায়। উই আর ভেরি কনফিউজড জাতি হিসেবে, আমরা একটু কনফিউজ জাতি সবাই আমার মনে হয়। আমি পার্টিকুলারলি আমি জানি না, আমরা একটু কনফিউজড বোধ হয়। তো আমাদেরও আসলে জানা উচিত আসলেই আমরা কি চাই, নিজেদেরকে যা ডিসকভারিং আওয়ারসেলফ ইজ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আমরা চাই যে আমাদের তরুণরা ক্ষমতাকে প্রশ্ন করুক এবং সেই প্রশ্ন জর্জরিত করুক, বাট আপনারা ক্ষমতাবান না। আমি এখনই প্রশ্ন করবে আপনাকে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। আমি বলছি যে আমাদের তরুণরা বিভিন্ন প্রশ্ন ক্ষমতাকে জর্জরিত করুক, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে যে দুইজন আছেন ওনারা ক্ষমতাবান না, ওনারা অ্যাক্টিভিস্ট। সো ওনাদের অ্যাক্টিভিজমের জায়গা থেকে ওনারা হয়তো বিভিন্ন বিষয়ে একটা ন্যারেটিভ তৈরি করতে পারবেন বা ওনাদের পার্সপেক্টিভ শেয়ারটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা দুজন এই আমাদের সম্মানিত অতিথিদের কাছে জিজ্ঞেস করতে পারেন। জি মার্জান। আমার কোশ্চেনটা হচ্ছে চমকাপুর কাছে। আচ্ছা, আপু হচ্ছে রিসেন্টলি তার একটা ভিডিও ছিল যে বরিশালে একটা শুট ছিল। তো বরিশালে যেহেতু আপনার অনেকবার যাওয়া হয়েছে
বা এরকম। তো আমি যেহেতু বরিশাল থেকে বিলং করি, অ্যান্ড ওইখানে আসলে আমি অনেক মার্জিনালাইজড কমিউনিটির সাথে কাজ করেছি। জি। যেমন একটা কমিউনিটি আছে যে তারা হচ্ছে মানে নদীতেই থাকে, হ্যাঁ, তাদের ল্যান্ড নাই নিজেদের, তারা নৌকাতে থাকে, নৌকাতেই তাদের এভরিথিং করতে হয়। তো দেখতে পাচ্ছি যে ক্লাইমেটের কারণে এই কমিউনিটিগুলো কিন্তু অনেক মানে ভালনারেবল পজিশনে আছে। তো আমার যতগুলো দলের ইশতেহার দেখলাম জলবায়ু রিলেটেড বা ক্লাইমেট পলিসি রিলেটেড আসলে কোনো ইশতেহার আমার এখন পর্যন্ত স্পষ্টত চোখে পড়ে নাই। সো এই ক্ষেত্রে আপনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে মানে এই মানে পরিবেশগত যে বিষয়টা আছে এখান থেকে আসলে আপনি কি মনে করছেন যে এরকম কোনো ইয়া থাকে Thank you কিনা? so much for asking this. I have a huge thing to talk about it. But আমি শর্ট করব প্রোগ্রামে জি, না, জি, লেন্থ জি, ছোট please, না। জি, জি। So well, the thing is বাংলাদেশ না, শুধু শুধু বাংলাদেশ না, আমার তো আসলে যদি অ্যাজ এ কসমোপলিটান আমরা যদি পুরো পৃথিবীর একটা বাসিন্দা হিসেবে চিন্তা করি, পুরো পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে। দ্য মেইন কনসার্ন 100 বছর পর আমরা পৃথিবীতে কীভাবে বাঁচবো, হ্যাঁ, কারণ জলবায়ু যেভাবে যাচ্ছে, টেম্পারেচার রেজ হচ্ছে, বরফের ইয়াগুলো যাচ্ছে, পানির স্তর বেড়ে যাচ্ছে। সো এক সময় হয়তো যেমন মালদ্বীপ যে কোনো সময় ডুবে যেতে পারে, তাই না? সো এখন বাংলাদেশের কনসার্ন, বাংলাদেশ পৃথিবীতে কাপড় উৎপাদনে নাম্বার 1, মানে গার্মেন্টস শিল্পে, রাইট, গার্মেন্টস শিল্পে। এখন আসে এই বিষয়, গার্মেন্টস পুরো পৃথিবীতে শুধু আমেরিকা প্রত্যেক বছর যে পরিমাণ কাপড় ব্যবহার করে এবং ফেলে দেয় সেটা বায়োডিগ্রেডেবল হতে সময় লাগে 100 বছর। 26 সামথিং এইরকম ওরা ওয়েস্ট ফিল্ড ক্রিয়েট করে শুধুমাত্র কাপড় দিয়ে। শুধু আমেরিকা যে পরিমাণ কাপড় ফেলে দিচ্ছে 1 বছরে। সো ফাস্ট ফ্যাশন বাই কালচার, এবং এমন সব ম্যাটেরিয়াল ইউজ করে যেটা বায়োডিগ্রেডেবলই না। সো বাংলাদেশ কাপড় উৎপাদনে পৃথিবীতে 1 নাম্বার। গার্মেন্টস শিল্প আমাদের অর্থনীতিকে বাঁচায় রাখছে। সি, ক্যান ইউ সি সামথিং অ্যালার্মিং হিয়ার? উই আর মেকিং আ লট অফ কাপড়, যে কাপড়টা আসলে আমাদের হয়তো একসময় পৃথিবী, আমাদের দ্য ওয়ার্ল্ড ডাজন্ট নিড মোর ক্লোথস এনিমোর। আমার মনে হয় পিপল আর গোয়িং ইনটু, অনেক ব্র্যান্ড অলরেডি আপসাইক্লিংয়ে চলে গেছে, রিসাইক্লিংয়ে চলে গেছে। সো আমরা এই যে কাপড় শ্রমিক, আমরা কেন বাংলাদেশি বেশি? কারণ বাংলাদেশের শ্রমের মূল্য খুব কম। পৃথিবীতে অন্য কোথাও এত কম টাকায় একদিন একটা শ্রমিকের শ্রম কেনা যায় না, যেটা বাংলাদেশে কিনতে পারতেছি আমি। তাই বাংলাদেশে পুরো পৃথিবী বাংলাদেশের উপর চাপাই দিল যে তুমি শুধু কাপড়ই বানাও পুরো পৃথিবী। কারণ আমাদের শ্রমিকরা তারা অন্যভাবে স্কিল ডেভেলপ করতে পারে না, তাদের আরও এমন কোনো বেটার স্কিল দেওয়া যায় না যে তারা একদিনে আরও বেশি টাকা কামাইতে পারে। আমরা শুধু ওইটাকেই ফ্লারিশ করতেছি, এবং আমরা খুব গর্ব করে এটা বলে যাচ্ছি যে আমাদের প্রচুর, আমরা গার্মেন্টস শিল্পে আমরা পুরো পৃথিবীতে 1 নম্বর। আপনি যে কাপড়টা পরে আছেন ট্যাগ খুঁজে দেখবেন ওটাতে বাংলাদেশ লেখা। ইয়েস, আই এম প্রাউড অফ ইট, নো ডাউট ইট, আই এম প্রাউড অফ ইট। মানুষ পুরো পৃথিবী পড়তেছে, কিন্তু আপনি এনভায়রনমেন্টের কথা চিন্তা করছেন? ইউ আর টকিং অ্যাবাউট, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। আমরা আজকে জিততে পারলেই জিতে গেলাম। আমরা 100 বছর পর কীভাবে বাঁচবো এটা চিন্তা করতেছেন না। আপনি তো আপনার নাতির পর নাতি কীভাবে বাঁচবে সেটা চিন্তাই করতেছেন না। সো আমি যেটাই আসতেছিলাম যে বাংলাদেশের কাপড় আমার এখানে ফার্স্ট থিং ফার্স্ট, যদি জলবায়ু নিয়ে কথা বলতে হয় আপনি গার্মেন্টস শিল্পকে হাত দিতে হবে। আপনি তাদেরকে আরও অনেক স্কিল ডেভেলপ করেন, আপনার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেন। শুধু কাপড় বানায় গেলাম, পুরো পৃথিবী একসময় শুধু কাপড়েই ভরে গেল, এগুলো বায়োডিগ্রেডেবল হলো না। পুরো পৃথিবীর তারপর আপনি ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো এমনভাবে বাড়লো, এবং বাংলাদেশ প্রত্যেক বছর নাকি পৃথিবীর টেম্পারেচার সামথিং করে বাড়তেছে। বাংলাদেশের আগে ধরেন 36 ডিগ্রি সেলসিয়াস হইতো, কিংবা এর থেকে বেশি হইতো না, এখন প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস থেকে চলে যাচ্ছে। দুবাইতে এত টেম্পারেচার দিনের বেলা মানুষ কাজই করতে পারে না, ওরা সার্ভাইভ করতে পারতেছে বিকজ দে আর ভেরি রিচ। কিন্তু বাংলাদেশে হ্যাভ ইউ থিঙ্ক অফ ইট, যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, আপনি কি একটা রিক্সা চালাতে পারবে? অন্যান্য আপনি শ্রমিক যারা দিনমজুর তারা কাজ করতে পারবে? তাদের আপনি ফিউচারে চিন্তা করছেন আপনি এটা, এবং এটা খুব দূরে না, 100 বছর পরেই বাংলাদেশের টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তখন কি আপনি শুধু কাপড়ই বানায় যাবেন? না, আসলে আমাদের বাংলাদেশের যে টোটাল আর্নিং, এটা তো শুধুমাত্র ওরা চাপিয়ে দেয়নি। একটা সময় 80s সময় থেকে আমাদের যে গার্মেন্টস সেক্টরটার উপর অনেক ইনভেস্ট হয়েছে, এটাকে ফ্লারিশ করা হয়েছে। তো আসলে যে গভর্নমেন্ট আসবে, মানে সামনে যেই আসুক, আগামী এই নির্বাচনে না, শুধু আগামী 5 বছর 10 বছর 20 বছরে আমাদের আরো সেক্টরে ইনকাম বাড়াতে হবে। শুধু গার্মেন্টস সেক্টর, আমরা শুধু গার্মেন্টস সেক্টরই করছি। একটা সময় পৃথিবীতে আমাদের দেশটাকে থামিয়ে দেওয়া যাবে শুধুমাত্র একটা সেক্টর বন্ধ করে দিয়ে। মার্ক মাই ওয়ার্ড, একটা সময় এমন ব্র্যান্ডগুলোই ফ্লারিশ করবে যারা শুধু আপসাইক্লিং এন্ড রিসাইক্লিং করছে। পুরো ওয়ার্ল্ড একটা সময় শুধুমাত্র নেট কাপড় বানানো কমাই দিবে। তখন বাংলাদেশের গার্মেন্টস শিল্প কি হবে? তখন তাহলে তাদের এখন থেকে আপনি সুদূর প্রসারী চিন্তা করেন। আপনি শুধু এখনই, মানে ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট 100 ইয়ার্স, ইউ নট থিঙ্কিং অ্যাবাউট 200 ইয়ার্স। পুরো বাংলাদেশকে যদি আমি একটা অন্য লেভেলে নিয়ে যেতে চাই, তাহলে ডেফিনেটলি আপনার এই যে গার্মেন্টস শিল্পীরা যারা আছেন তাদেরকে আপনার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নতুন স্কিল ডেভেলপ করতে হবে, এবং
তাদের শ্রমের মূল্য দিতে হবে আপনাকে। তাদের প্রতিদিন 200-300 টাকা দিচ্ছেন আপনি, যেটা মাসে 10,000 টাকাও হচ্ছে না। এত কম শ্রমিক, এবং চা শ্রমিক, আমাদের শ্রমের মূল্য আমরা মানুষের দামই কম, খুবই কম। সো রাইট, আপনি জলবায়ু নিয়ে চিন্তা করলেন, আমি বললাম যে এটা জলবায়ুর সাথে আমি আপনার এটাকে কানেক্ট করলাম, গার্মেন্ট শিল্পকে, এবং আমি আশা করব যে এটা আরও অনেকেই বলুক এই শোটাতে, আপনিও পরবর্তীতে হয়তো কাউকে বলবেন যে এনভায়রনমেন্ট ক্যান বি কানেক্টেড টু দিস গার্মেন্ট শিল্প ইন বাংলাদেশ। সো ইয়া, আর কারো কোনো প্রশ্ন? আপুর কাছে আমার একটা প্রশ্ন Oh my আছে। God. আমরা তো 2024-এর স্টুডেন্ট আপরাইজিংটা দেখলাম, তারপরে আমরা ম্যাস পিপুলের ম্যান্ডেট বা আমরা বলতে পারি আই এম সরি আই মিসড ইট, কি বললেন? ছোট প্রশ্ন ছোট উত্তর। জি 2024-এর ম্যাস আপরাইজিং আমরা দেখলাম, হ্যাঁ। ঠিক আছে। এরপরে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা গভর্নমেন্টকে ক্ষমতায় আনার পরে আমরা আনলাম একটা আশায় যে আমাদের রিফর্ম হবে এবং আমাদের দেশটা অনেক জায়গায় সিস্টেমেটিক চেঞ্জ হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ভিজিবল কোনো চেঞ্জ দেখি নাই, এবং ইন ফিউচার কি হবে সেটা নিয়েও আমরা নিশ্চিত হতে পারছি না। সুতরাং আমার প্রশ্নটা হলো কি যে আপনার কি মনে হয় আমরা কি আবার সেই একই চক্রেই পড়তে যাচ্ছি, নাকি আসলে আমাদের সামনে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে? আমরা যে আশা নিয়ে এই মুভমেন্টটা করলাম বা এই যে আপনি আজকে প্রশ্নটা করতেছেন, দ্যাট মিনস আই ক্যান সি দ্য হোপ, আই ক্যান সি দ্য হোপ। আপনার মাথায় আসছে, জি, আপনি আমাকে ঢুকাইছেন, আমার মাথায় আসছে, আরও 10 জন মানুষ শুনতেছে, তারা শুনবে, শোটা কেউ দেখবে, ডেফিনেটলি দ্যার ইজ আ হোপ। কারণ এই কোয়েশ্চেনটা, অফকোর্স দ্যার ইজ আ হোপ। ওকে, ইউ আর আস্কিং মি দিস কোয়েশ্চেন, দ্যাট মিনস দ্যার ইজ আ হোপ। জি অবশ্যই। আচ্ছা, আমাদের দেশে ইকোনমি নিয়ে একটু সন্দেহ আছে। আমরা জানি 36% নন পারফর্মিং লোন আমাদের আছে, প্রায় $16 বিলিয়ন সাইফন্ড হয়েছে। পার পার্সন 70 থেকে 80,000 টাকা মাথা পিছু ঋণ আমাদের প্রত্যেকটা মানুষের, আমাদের এখানে সবার ঋণ। হ্যাঁ, তারপর প্রচুর পরিমাণে ডেটা ম্যানিপুলেশন হয়েছে, যেখানে আমাদের মোস্ট প্রবাবলি জিডিপি 3.5 পয়েন্ট বেশি দেখানো হয়েছে একটা পলিটিক্যাল পার্টির ইমেজ ফিট করার জন্য। তারপর অনেক সব ক্ষেত্রে, ইভেন এসডিজির কথাও যদি আমরা বলি, এসডিজি মোস্ট প্রবাবলি জাস্ট 20% এখন অ্যাকশনে আছে, উইচ ইজ কিন্তু 1 in সেগুলো বেশি 5, দেখানো I guess. হচ্ছে, right? হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আসলে আমাদের ইকোনমিক থেকে ফিরে আসার সম্ভাবনা ঠিক কতটুকু? আমার যেটা মনে হচ্ছে, দুটো পলিটিক্যাল পার্টি যারা এখন খুবই সামনের দিকে আছে, তারা যেসব ম্যান্ডেট দিচ্ছে সেই ম্যান্ডেট অনুযায়ী আমাদের যত ঋণের বোঝা আমাদের পক্ষে, সত্যি কথা তারাই আসলে হিমশিম খাবে। আসলে মনে হয় পারবেই না, যারা যেভাবে বলছে, যা প্রমিস করছে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, প্রত্যেকটা ঘরে ঘরে নারীকে যা দিবে, এটা আসলে আমার মতে ইম্পসিবলের কাছাকাছি আমাদের যেই ঋণের বোঝাটা আছে আমাদের সবার মাথায়। তো ইকোনমির জন্য আসলে সত্যি কথা লাগবে, আমাদের খুবই স্মার্ট মানুষজন লাগবে। সেখানে স্মার্ট মানুষজন হয়তো আমরা এখানে কেউ না, যারা অর্থনৈতিকভাবে স্মার্ট, যারা আসলে জিনিসটাকে পুরো ঢেলে সাজাতে পারবে যে আমাদের কোন খাতে কত টাকা বরাদ্দ দিলে, সামরিক খাত, চিকিৎসা খাত, শিক্ষা খাত, যত আরও আমাদের তো অনেক খাতে বাজেটটা হয়। সো বাজেটটা কিন্তু আবার রাতারাতি হবে না। একটা মানুষ এসেই প্রথমেই যে কাজটা করতে হবে, প্রথমেই যদি আমি আসলে সব বাঁধ একবার নির্মাণ করি তাহলে তো হবে না। আসলে কোন জায়গা সবার আগে, আমাদের ইকোনমিতে কোনটা সবচেয়ে বেশি সার্ভিস দেয়, সেটা না দিয়ে আর কি দিতে পারে অল্টারনেটিভ বের করা। এই জন্যই আসলে রাষ্ট্র চালাতে হলে তোমার খুবই স্মার্ট মানুষজন লাগে, যারা আসলে খুব ভালো এডুকেটেড, শিক্ষিত। অর্থমন্ত্রী ভালো লাগবে, বাণিজ্যমন্ত্রী ভালো লাগবে, পররাষ্ট্রমন্ত্রী ভালো লাগবে, তাহলে চুক্তিগুলো ভালো হবে। এবং আমরা যেটা বললো যে এই সরকার তো আমরা যেটা আসলো, সেই সরকারটা তো একজনকে হস্তান্তর করে দিচ্ছে, হয়তো সংস্কার হয়নি বা সংস্কারটা হবে। এই জন্য আমাদের হাতে একটা জিনিস আছে যে হ্যাঁ ভোট না ভোট দেওয়ার একটা ব্যাপার আছে, যে আমাদের এই সরকার, অনেকে কিন্তু এবার ভোট দিতে পারবে না। কেমন পারবে না? একটা আদর্শ তারা বিশ্বাস করে, সেখানে অনেক বড় একটা আদর্শ, হয়তো তারা কাকে ভোট দিবে তারা কনফিউজড, বা তারা ভোট দিবে না হয়তো। কিন্তু সেহেতু হ্যাঁ ভোটটা আমার মনে হয় সংসদে একটা জবাবদিহিতার জায়গা রাখবে। মিডিয়া যেমন জবাবদিহিতার জায়গা রাখতে পারে নিজ গভর্নমেন্টকে, সেরকম সংসদে উচ্চ আসন, নিম্ন আসন থাকলে আমার মনে হয় একটা জবাবদিহিতা থাকবে। সেখানে যদি কিছু ইন্টেলেকচুয়াল লোককে বসানো হয়, লাইক এরকম একটা জায়গায় সংসদের উচ্চ আসনে এমন এক কেউ থাকলো যে অর্থনৈতিকভাবে খুবই স্মার্ট, হয়তো সংসদে যারা বসে আছে তাদের থেকে স্মার্ট, যখন একটা বিল পাস করা হবে তাদের কাছে দেয়া হবে, তারা বলতে পারবে যে এইগুলো অ্যাড করা যায় বা এগুলো ভুল আছে। তখন আমাদের মনে হয় যে কিছুটা আমরা হোপফুল হতে পারবো ব্যাপারটা। আমি কি এখানে একটা ছোট করে সংযুক্তি দিতে চাই, যেহেতু চমকাপু একটু আগেই ব্যাপারটা তুলেছিলেন যে আপনার আয়ের আসলে বিভিন্ন সোর্স বাড়াতে হবে। আমাদের রেমিটেন্সটা যেভাবে আছে, আমরা তো দুইটা জায়গার উপরে নির্ভরশীল, একটা হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প আর একটা হচ্ছে রেমিটেন্স। ফলে আমাদের এই যে আয়ের
উৎস সেটা আরও যত ডাইভার্সিফাইড করা যাবে তাতে কিন্তু দেশে সে মানে সমীকরণটা বাংলাদেশেরই যুক্ত হবে এবং সেই ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধির কথা ঐশী যেটা বললো সেটা একটু সহজ হওয়ার জায়গা রয়েছে এবং আমাদের এমন অনেক সম্ভাবনার খাত নিশ্চয়ই রয়েছে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী ধাপে ছোট প্রশ্ন এবং ছোট উত্তর। আমার কথা আমি বলবো চমক আপুকে। আপু, আমরা তো আপনি একটু আগে বললেন যে আসলে আমাদের শুধুমাত্র ফোকাস দিলে হবে না, যে আমার জব লাগবে বা জব করতে হবে, অন্য কিছুর দিকে যেতে হবে, প্ল্যাটফর্ম অন্য জায়গায় যেতে হবে। প্ল্যাটফর্মটা কোথায়? সব জায়গায় তো দুর্নীতি। আমি যখন চিন্তা করছি আমি অন্যদিকে ফোকাস পাই না। আমি পোশাক শিল্পের কথা বললাম, আমরা ওই সেক্টর থেকে বের হয়ে আসি অন্য সেক্টরের দিকে যাব, ওখানেও তো সেম অবস্থা। আমরা কোন জায়গায় যেতে পারি আসলে? সব আমাদের জায়গাতে দুর্নীতি। আমি একটু সব বলি, জায়গায় হ্যাঁ, দুর্নীতি। সব আমি একটু বলি, জায়গায় এখানে একটা আমার মতে একটা খুবই ভালো একটা জায়গা খোলা আছে ইন্ডিয়া, খুব যেটা খুব ইনকাম করছে। আমাদের মনে হয় যে নেক্সট যে গভর্নমেন্ট আসবে একটা পুরো বিশাল তরুণ কে ট্রেনিংয়ে দিতে পারে, যেটা যারা ফ্রিল্যান্সিং করবে। ফ্রিল্যান্সিংয়ে কিন্তু কোনো মাধ্যম নাই, কোনো রেমিটেন্স ইনকাম করার টাকা বাইরে থেকে আনার জন্য কোনো মাধ্যম নাই, কোনো দুর্নীতির জায়গাটা খুবই কম আছে, যেখানে পার্সন টু পার্সন নিজে ইনকাম করে। লাইক ধরো যে এখন আমি এখন চরকি বঙ্গ সবার জন্য মিউজিক করছি, এখন আমি যদি হইচই নেটফ্লিক্সের সাথে কাজ করি, আমার কাজে তারা আমাকে পে করবে, আমি আসলে টাকা বাইরে থেকে আনতে পারবো। অলরেডি আমি যেসব গান রিলিজ করি এগুলো আমি যখন স্পটিফাই আইটিউন্সে যাই, এই টাকা কিন্তু আমি দেশে আনি, মানে অল্প হয়তো, এরকম অনেকে যদি অনেক কিছু করে এই জায়গাটাতে ট্রেনিং দেওয়া লাগে। ভাইয়া, আমরা হেরে যাই। আমরা মনে করেন যে শিক্ষা মানে ভালো মতো আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি যখন পারছি না, আমি অনেক দৌড়ঝাঁপ করলাম, আসলে আমি ফেল করলাম যখন, দেন আমি কিন্তু চিন্তা করছি আসলে বাংলাদেশে আমি কিছু করতে পারবো না, দেন আমাকে মুভ করতে হবে আউট কান্ট্রির দিকে। আমি কিন্তু আমি ভালো শিক্ষা অর্জন করে ফেলেছি, আমি চলে যাচ্ছি অন্য আসলে কোথাও। হওয়া যাবে না। চলে চমক যাচ্ছি। আপু কিছু অ্যাড করতে চান এই জায়গাটাতে ছোট করে? আমি দেশেই থাকতে চাই। সব জায়গায় দুর্নীতি, যেমন আচ্ছা সাপোজ ইউর আ কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ, আচ্ছা আমি অ্যাবসলিউটলি এগ্রিড উইথ দিস। দুর্নীতি বলি বা এটাকে সিন্ডিকেট হিসেবে ধরি বা যেটাই বলি না কেন, এটা সব জায়গায় আছে, ইভেন আমার মিডিয়াতেও আছে। সো এটা আই ক্যানট ডিনাই, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ব্রেক ইট। লাইক আমার এখন সাপোজ আই হ্যাভ স্টার্টেড আওয়ার নিউ জার্নি লাইক কন্টেন্ট ক্রিয়েশন, এখানে আমি দুর্নীতি কোথায়? এখানে আমি আমার স্কিল দিয়ে আমি করতেছি। Develop yourself. এখন you can be like a programmer, you can make it like কি যেন there like Upwork or something, এই ধরনের অনেক ধরনের হ্যাঁ, আছে, freelancing, ফ্রিল্যান্সিং, রাইট? সো ইউ ক্যান গো দেয়ার, ইউ ক্যান সেল ইউর স্কিল ওয়ার্ল্ড ওয়াইড। এখন Exactly. কিছু প্ল্যাটফর্ম আছে যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপু, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ফানি কন্টেন্ট মেক করি। আমি Wow. এখন যখন কন্টেন্ট মেক করছি আমি তখনও বাধার সম্মুখীন হচ্ছি। লাইক কিরকম, আমার রিলেটিভস যারা আছে তারা আমাকে বলছে দুর্নীতি না। না না এটা তো তাদের দুর্নীতির মানসিকতা, আমি হ্যাঁ। জায়গাটা একটু বলি যে আমাকে হেল্পিং এ যে বিষয়টা দেখা যাচ্ছে যে না করার দরকার নেই, তখন আবার চলে আসছে ওই ইসলামের বিষয়টা, যে তুমি কন্টেন্ট মেক করতে যাচ্ছ, তখন আবার কমিউনিকেশন এভাবে হচ্ছে। মানে আমরা যতই দৌড়াতে চাচ্ছি সব জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। আমি নট অনলি দুর্নীতি, আমি সামাজিক তাহলে সামাজিক ইটস আপ টু ইউ আর টেকিং দিস অর নট। মানে সাপোজ আপনার দিকে কেউ ময়লা ছুঁড়ে মারলো, আপনি কি ময়লাটা ধরে বসে থাকবেন নাকি ময়লাটা ফেলে দিবেন? এটা আপ টু ইউ। তো আপনার আত্মীয় স্বজন আপনাকে ময়লা দিচ্ছে, আপনি ময়লা ধরে বসে আছেন কেন? ফেলে দেন, ফেলে আপনি ইউ ডু ইউর থিংস। সো আমরা পরবর্তী আরো প্রশ্ন আছে ছোট 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 ছোট। ভাইয়ার কাছে আমার একটা প্রশ্ন ছিল। ভাইয়া যেহেতু গানের মানুষ, আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে হচ্ছে বাউলদের প্রতি সহিংসতা, আবার হচ্ছে ছায়ানটে রিসেন্টলি হামলা, মাজার ভাঙা। আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো আবার হচ্ছে ইলেকশনের পরে ব্যাক করতে পারে কিনা, বা এই ধরনের মানুষদেরকে আসলে সেফ স্পেস দেওয়া সম্ভব কিনা? আমাদের হাতে খুব কম সময় আছে। আমি ছোট করে বলি, আসলে এই ধরনের মানুষ যারা ওই যে তোমাদের মতো গত 17-20 বছর একভাবে শিক্ষার ব্যবস্থার মধ্যে আছে, শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা খুব জরুরি। যারা অলরেডি ব্রেন ওয়াশড তাদেরকে তো আমি ঠিক করতে পারবো না। আমার দেশের সমাজটাকে চেঞ্জ করতে হলে শিক্ষার মধ্যে ঢুকাতে হবে যে তুমি তোমার বিশ্বাস থাকো, তুমি মাজার বিশ্বাস করো, তুমি নামাজ পড়ো, তুমি ধর্ম পালন করো, তুমি তোমার বিশ্বাসে তুমি থাকো, কিন্তু অন্য বিশ্বাসকে যে অপমান করা যাবে না, অন্য বিশ্বাসকে ছোট চোখে দেখা যাবে না। এটা আসলে তোমার ছোটদের মতো, বাচ্চাদেরকে তুমি যা শেখাও ওরা কিন্তু ওরা গ্রহণ করে। আমি ছোটবেলা ভাবতাম এই টপিকস পাপুনের ক্রিটিক্যাল, ব্যাপারটা। আমার মনে হয় এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে দ্যাট ইউ আর সেইং। এটা কিন্তু যেমন লালন মেলায় এবার বলা হয়েছে, লালন মেলায় প্রচন্ড গন্ডগোল হয়েছে নাকি, লালনদের উপর ঝামেলা হয়েছে। আমি লালন নিয়ে ভিডিও বানাইছি এবং লালন মেলায় আমি ছিলাম, দেয়ার ওয়াজ নো প্রবলেম দেয়ার। কিছু সামথিং ইজ, কেউ কেউ চাচ্ছে এই ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ ক্রিয়েট করতে, কেউ কেউ চাচ্ছে এরকম সোশ্যাল ন্যারেটিভ ক্রিয়েট করতে, দেখাচ্ছে বাংলাদেশে প্রচন্ড ধর্মীয় দাঙ্গা হচ্ছে, যাতে এটা বহির্বিশ্ব দেখতে পারে বাংলাদেশ তো খুবই ঝামেলা, আল্লাহ এখানে তো মানুষজন ধর্মের উপর, অন্য সংখ্যালঘুদের উপর ঝামেলা করতেছে। এটা সংখ্যালঘু ভেরি ব্যাড ওয়ার্ড, আই এম সরি, বাট স্টিল মানে আমি এটা যেটা দেখানো হচ্ছে বাইরে আমি সেটা বলতেছি। আমি নিজে লালন মেলায় ছিলাম, ইট ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক। আমি লালন মেলায় প্রত্যেকবার যাই, আমার মানুষ পাগল হয়ে গেছিল, এবার ভর্তি ছিল। আমি প্রত্যেকবার যাই, প্রত্যেকবার থেকে বরঞ্চ এবার অনেক বেটার লালন মেলা হয়েছে, বেটার বড় বিগার আসন। তাহলে কেন এটা দেখানো হয়েছে? কারণ কিছু মানুষ চাচ্ছে দেখাইতে এটা। International politics বিলিভ ইট, এটা ডোন্ট বিলিভ ইট, দেন
নেক্সট ছোট প্রশ্ন আর কি হ্যাঁ, ছোট। একদমই ছোট। সো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা সবাই ইকোনমিক্যালি মানে আপস্কেলের কথা বলতেছি, বাট আমার রিসেন্ট যেই নির্বাচনী ইশতেহারগুলোতে ওগুলোতে কিন্তু এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড ইনোভেশন এই সাইডটা কিন্তু একদম গ্যাপ থেকে যাচ্ছে। সো আমরা মানে গ্রাজুয়েশন শেষ করার পর সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছি, ইভেনচুয়ালি আমিও দৌড়াচ্ছি। সো এই জায়গাটা নিয়ে অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আপনার চিন্তা ভাবনা কি? আমরা যদি এই ইকোসিস্টেমটা তৈরি করতে পারি যে সবাই বেকার, মানে বেকার না, কেউ যদি চায় যে চাকরির বদলে সে নিজের এন্টারপ্রিনিয়রশিপ একটা ইকোসিস্টেম ইনভেস্টমেন্টে, আমি এখনো ছোট করে একটা শুরু করছি যেটার নাম সুগার সাইকেল। সুগার সাইকেলের যেটা আমরা ব্র্যান্ড প্রমোশন করে ফেলছে ছেলেটা, চলো। আমরা যেটা রিসাইকেল করতেছি। সো এই ইকোসিস্টেমে দেখা যায় আমরা অনেকগুলো ইনভেস্টমেন্টে যখন আমরা পিচ করি, ইনভেস্টমেন্টে আমরা অনেকগুলো মানে রেস্ট্রিকশন ফেস করি। সো এই জায়গাটায় সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি কিভাবে করে জিনিসগুলো হচ্ছে ইকোসিস্টেম তৈরি সিম্পল, একদম সিম্পল এটা। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট, রাইট। রেসপেক্ট এভরি প্রফেশন। আমরা গ্লোরিফাই করি চাকরিটাকে, এটা এটা একটা চক্রান্ত, হ্যাঁ, একটা কনস্পিরেসি থিওরি এটা, যে চাকরি করলে বড় কোম্পানি সিইও অনেক আল্লাহ বিসিএস ক্যাডার, আরে এসপি, আরে ম্যাজিস্ট্রেট, আরে সচিব। ইউ আর রেসপেক্টিং দিস প্রফেশন, ইউ আর নট রেসপেক্টিং আর রাস্তায় দাঁড়ায় যে সিঙ্গারা বেচতেছে তাকে আমরা রেসপেক্ট করতেছি না, আপনি রেসপেক্ট করতেছেন না। দ্যাটস ওয়াই আপনি রাস্তায় দাঁড়ায় সিঙ্গারা বিক্রি করতে আপনার খারাপ লাগতেছে, বিকজ ইউ আর নট রেসপেক্টিং দিস প্রফেশন, ইউ আর নট রেসপেক্টিং আর রিক্সাওয়ালা। এটা আমাদের সমস্যা, বিকজ আমরা শুধু ওদেরকে রেসপেক্ট করি। যে সমস্যাটা এখানে, আমরা রেসপেক্ট, আমি একটা নায়িকাকে রেসপেক্ট করতে পারতেছি না, আরে আমি তো রং লাগাই করতেছি। এটা এটা মাইন্ডসেট তো এখানে। আমার আমার সমাজে 8-10টা মানুষ তার মেয়েকে নায়িকা বানাতে যেতেছে না, বিকজ নায়িকা মানে তারা দেখে আসছে যে এটা তোমার রং লাগাই, এটা যাত্রাপালা করতেছে। যাত্রাপালাকে আপনি রেসপেক্ট করতেছেন না, অথচ এটা আমাদের কোর। আপনার ইউ আর নট রেসপেক্টিং ইট। সো আপনি যখন নিজে থেকে চেঞ্জটা শুরু করবেন যে আমার সমস্যা নেই, আমি রাস্তায় ডাব বিক্রি করবো, আই এম রেসপেক্টিং দ্যাট ডাবওয়ালা, হি ইজ আর্নিং ইন আ অনেস্ট ওয়ে। সে বড় একটা ইঞ্জিনিয়ার হয়ে বুয়েট থেকে পাশ করে যে সে একটা ঘুষ খেয়ে রাস্তা বানায় না, যে রাস্তা কয়দিনের মধ্যে ভেঙে গেছে। হি ইজ প্রাউডলি ডুইং সামথিং যেটা সে তার নিজের শ্রম দিয়ে করতেছে, কোনো অসৎ পথে করতেছে না। সো ইউ আর মানে স্টপ মানে ডিফারেন্সিয়েটিং ইন ইয়োর মাইন্ড। সোসাইটি মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। একদম আমরা শেষ পর্যায়ে রয়েছে, আপনাদের কাছ থেকে দ্রুতভাবে শুনবো, একদম এক বাক্যে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে 100 দিনের অ্যাকশন প্ল্যান থাকলে কোন জিনিসটা বদল করতে চাইতেন আমি যদি হতাম প্রধানমন্ত্রী? আমি সবার আগে আমাদের সরকারি যে হাসপাতালগুলো আছে, হসপিটালগুলো, ওইটা আমি চেঞ্জ করতে চাই। জি, শেষ। আর ব্যাখ্যা শুনতে চাই। আমি দুইটা সেক্টর নিয়ে কাজ করতে চাই। সেটা হচ্ছে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। না, একটা বলেন। সো এটা হচ্ছে ইকো ট্যুরিজম। আমাদের এখানে Eco-tourism। কাজ করার জায়গা আছে। ইকো ট্যুরিজমের থ্রুতে শিক্ষা খাতটা। ওকে, ঐশী। আমি হয়তো কেপিও হাব তৈরি করার চেষ্টা করতাম। জি। আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমার মনে হয় আমি নারীর ক্ষমতায়ন নিয়ে আরও অনেক বেশি কাজ করতাম। জি। আমি আবার সেখানে চলে যাব, আইন ও সুশাসন, নিরাপত্তা, তারপরে মানে সবগুলা আইনের মধ্যে যাতে আসে। ওকে। আমি হয়তো কাজ করতাম এডুকেশন পলিসি নিয়ে, কারণ আমাদের বাংলাদেশের এডুকেশন অবস্থা এখন একদম যাচ্ছে তাই অবস্থা। সো আমি অ্যাকচুয়ালি ওইটাতে আগে হাত দিতাম। ওকে, আপনাদের কাছ থেকে শেষ বাক্য শুনতে চাই। আমাদের তরুণরা এত এত দারুণ কথা বলে, কিন্তু তারা ডিপ্রেশনেও ভোগে সবচাইতে বেশি। এরা দেশ নিয়ে হতাশ থাকে, সিস্টেম নিয়ে হতাশ থাকে, এবং এই যে ক্যারিয়ার আপনি যেটা বলছিলেন যে নিজেকে বদলাতে হবে আগে, সেটা নিয়েও হতাশায় থাকে, কোনো কারণ ছাড়াও মাঝে মধ্যে হতাশায় থাকে। এই যে হতাশায় যেন না থাকে, ডিপ্রেশনে যেন না ভোগে, এবং পজিটিভিটির দিকে যেন এগিয়ে যায়, কোনো পরামর্শ কি আছে তাদের জন্য? I have a very unique idea for it. Please. Stop being afraid of depression. Accept it. Accept it. Simply, depression কে এটা কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় ওষুধ কোম্পানির একটা চক্রান্ত। হ্যাঁ, ওরা চায় ওষুধ বিক্রি করতে, আপনাকে ওরা মোটিভেশনাল থিওরি বিক্রি করতে চায়, ওরা নতুন নতুন বই বিক্রি করতে চায়। তাই ওরা ডিপ্রেশনকে বড় করে সুন্দর মলাটে একটা ভয় দেখায় আপনাকে, যে হ্যাঁ ডিপ্রেশন, ফাইট ইউর ডিপ্রেশন, ডিপ্রেশন বের হয়ে আসো। সবার ডিপ্রেশন আসে জীবনে। আই হ্যাভ ডিপ্রেশন টু, বাট আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। ইটস মাই, ও আসে, ওকে নিয়ে আমি আমার মতো করে ডিল করি। ওকে যে সবসময় ফাইট করতে এমন কথা নেই। ডিপ্রেশনটা থাকুক, ডিপ্রেশনটাকে আপনি জানেন আপনার ডিপ্রেশন আছে, ওকে আপনার সারাইতে হবে, যুদ্ধ শুরু করে দিতে হবে, নট নেসেসারি। ডিপ্রেশনটা থাকুক, হতাশাটার জন্যই আপনি হয়তো নতুন একটা জিনিস পাচ্ছেন জীবনে, আচ্ছা ঠিক আছে এটা করতে হবে, এটা করতে হবে। সো ডিল উইথ ইট। চন্দি ভাই কোনো কিছু অ্যাড করতে চান? আমি বলবো যে নিজেকে তৈরি করা। আপনি যে কাজটা বেস্ট, আমি যদি আজকে যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করতে যাই, আমি হয়তো ফিল করবো। বাট আমি মিউজিক করতে, আমার মনে হয় আমি মিউজিক বেশি ভালো পারতাম, মিউজিকটা আমি মন দিয়ে করছি। সো আমার মনে হয় আপনি আপনার বেস্ট জায়গাটা চুজ করে নিজেকে তৈরি করেন। নিজেকে তৈরি করলে কনফিডেন্স বেড়ে যাবে, তখন ডিপ্রেশন থাকবে না।
থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবার জন্য। সম্মানিত অতিথি যারা রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা সবাই মিলে আসলে বাংলাদেশটা গড়তে চাই এবং আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ সেখানে খুব বেশি জরুরি এবং সে কারণেই আমরা তরুণদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি দিয়ে জানাতে চাই, প্রিয় তরুণ, আপনার কারণেই কিন্তু আমাদের এই বাংলাদেশ, আপনার জন্যই লাল সবুজের বাংলাদেশ, আপনার জন্যই অপেক্ষমান 56,000 বর্গমাইলের এই পুরো বাংলাদেশ এবং সেই বাংলাদেশের মালিক আপনি হচ্ছেন ওনার। ফলে আপনি দিন শেষে যা করবেন সবই কিন্তু বাংলাদেশের জন্য করুন, বাংলাদেশের জন্যই হাসুন। বাংলাদেশটা তো আমাদেরই। দেখা হবে পরবর্তী আয়োজনে।